আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। পদার্থবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আমরা অনার্সের দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাস আজকে। এই করোনা মহামারীর ভিতরে আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং করোনা মহামারী প্রতিরোধের জন্য যে সকল ব্যবস্থা সরকার থেকে নিতে বলেছে সেই সকল ব্যবস্থা তোমরা গ্রহণ করছো। যেমন বাইরে গেলে মাস্কটা ঠিক মতো পরা, তারপরে ঘন ঘন হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। তো পারতপক্ষে ঘরের বাইরে না যাওয়াই বেটার। যদি খুব বেশি প্রয়োজন হয় আগে থেকেই তোমাকে প্ল্যান করে নিতে হবে তুমি কোথায় যাবা। খুবই প্রয়োজন হলে সেখানে গিয়ে জনসমাগম এড়াতে হবে এবং খুব দ্রুত কাজ করে চলে আসতে হবে। এবং মাস্ক সেই ক্ষেত্রে খুব ভালোভাবে নিয়ম অনুযায়ী পড়তে হবে। কারণ এই করোনা ভাইরাস এমন একটা ভাইরাস, আমরা হয়তো চিন্তা করছি যে একটু হলেও অসুবিধা কি, কিন্তু করোনা ভাইরাস যে ফ্যামিলিতে ঢুকছে সেই ফ্যামিলিতে খুবই খারাপ অবস্থা। কারণ এটা ছোঁয়াচে রোগ হওয়ার জন্য একজনের জন্য শুধু না, শুধু তুমি যে বাহক হিসাবে থাকছো তা না, মানে আমি বাহক হিসাবে থাকলে ফ্যামিলির সবাই আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে। এবং ফ্যামিলিতে তো আমাদের বয়স্ক বাবা মা দাদা দাদিও আছে, আবার আমাদের বাচ্চারাও আছে, ভাই বোন আছে, সবাই আছে। কারণ সবার, কারণ এই করোনা ভাইরাসটা সবার ভিতরে একই রকম কাজ করে না, একইভাবে কাজ করে না। কারো হয়তো করোনা ভাইরাস ঢুকলো ভিতরে, একটু কাশি সর্দি হলো, জ্বর হলো, না হলো, বের হয়ে চলে গেল। সাধারণত ভাইরাস 10 দিন থাকে শরীরের মধ্যে, কোনো সমস্যা সে বুঝতে পারলো না বা একটু সমস্যা হলো, ব্যাপার না। কিন্তু ঘটনা হচ্ছে যাদের দুর্বলতা আছে বা ভিতরে সমস্যা আছে বা যারা বয়স্ক, তারা এই ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তারা গড়ে তুলতে পারে না। যার ফলে ওনারা দ্রুত অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে গেলে পরে যে ঘটনা ঘটতেছে, অসুস্থ শুধু হয়ে যায় না, তারপরে নির্মম এক ইয়ের ভিতরে যেতে হয় ফ্যামিলিকে। তো এখান থেকে আমরা আশা করি আগে থেকেই যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে থাকি, এটা ব্যক্তিগতভাবে নিতে হবে, সামাজিকভাবে নিতে হবে এবং সর্বোপরি সবার মঙ্গলের জন্য এটা আমাদের পক্ষ থেকে নেওয়া উচিত। এবং আশা করি তোমরা এগুলো মেনে চলছো এবং বাড়িতেই অবস্থান করছো, নিরাপদে আছো। তো আজকে সেকেন্ড ইয়ারের প্রথম ক্লাস, সেকেন্ড ইয়ারের আমার প্রথম ক্লাস। আমি যে কোর্সটা তোমাদের নিব সেটা হচ্ছে কোর্স নম্বর 222705, চিরায়ত বলবিদ্যা বলে বা ক্লাসিক্যাল মেকানিক্স বলে একে, ক্লাসিক্যাল মেকানিক্স। এখানে মোট চ্যাপ্টার আছে 7টা। তো আমার যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো হচ্ছে চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 এন্ড 7। চ্যাপ্টার 5 হ্যামিল্টনিয়ান মেকানিক্স দিয়ে আমরা শুরু করব। এবং আমি আগেই বললাম যে ক্লাসিক্যাল মেকানিক্সের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো প্রথম 3 চ্যাপ্টার এবং চ্যাপ্টার 5, 6 এগুলো থেকেই প্রায় 90% কোশ্চেন কভার করে। বাদ বাকি যে চ্যাপ্টার আছে খুব গুরুত্ব না এবং সেগুলো ক্যালকুলেশন অনেক জটিল, অনেক বড় চ্যাপ্টার, যার জন্য সেই চ্যাপ্টারগুলো অ্যাভয়েড করা যায়। আমরা এইগুলি সংক্ষেপে এবং একই ধরনের কোশ্চেন অল্টারনেট করে বিভিন্ন বছরে আসছে এবং সেগুলোই আমরা পড়ার চেষ্টা করব। আমি চ্যাপ্টার 5 শুরু করব। তবে চ্যাপ্টার 5 পড়তে গেলে আমাদের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এর বেসিক আইডিয়া গুলো থাকতে হবে। তবে যখন যেটা লাগে এই আইডিয়া গুলো আমি তোমাদেরকে দিয়ে নিব পড়ানোর সময় ফাঁকে ফাঁকে, এটা কোনো সমস্যা নাই। তো এখন এই চ্যাপ্টারের নাম হচ্ছে হ্যামিল্টনিয়ান মেকানিক্স। চিরায়ত বলবিদ্যা এটা কোথায় ব্যবহার করা হয়, বা চিরায়ত বলবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্স, মানে নিউটনিয়ান বলবিদ্যা আমরা এতদিন ধরে যা কিছু করে আসছি বৃহৎ বস্তুগুলোর গতি সংক্রান্ত বিষয় নিয়ে, সেটা হলো মূলত নিউটনের ওই গতির সমীকরণ দিয়ে আমরা সমাধানগুলো করছি। একটা বস্তু নির্দিষ্ট বেগে গতিশীল হলে তার নির্দিষ্ট সময় পরে তার অবস্থান কোথায়, তার বেগ কত হবে,
তার সরণ কত সময় পরে সে কত দূরত্ব গেল, এগুলো বের করছি এবং এগুলো বৃহৎ বস্তুগুলোর ক্ষেত্রে নিউটনের সূত্রগুলো ব্যবহার করেই আমরা কাজগুলো করছি। ওই ক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক্স এর একটা বড় অংশ জুড়ে আছে নিউটনিয়ান মেকানিক্স। এবং আরো কিছু এই সমস্যার সমাধানকল্পে আরো কিছু বিষয় আছে, যেরকম গ্রহ নক্ষত্রের গতি থেকে শুরু করে, এই মহাবিশ্বে গ্রহ নক্ষত্রের গতি থেকে শুরু করে ক্ষুদ্র বস্তুর গতির সমাধানের জন্য আরো কিছু পদ্ধতি আছে। সেই সকল পদ্ধতি আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা ক্লাসিক্যাল মেকানিক্স এর ভিতরেই পড়বে। এটা হচ্ছে আদার দ্যান নিউটনের মেকানিক্স। নিউটন মেকানিক্স ছাড়া অন্যান্য যে মেকানিক্স গুলো আমরা ইউজ করছি, সেই ইউজ করব গতি সংক্রান্ত বিষয় জানার জন্য, বড় বস্তুর ক্ষেত্রেও ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে। সেটাই হবে আমাদের হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যা। এখানে আমরা গ্রহ নক্ষত্রের গতি সংক্রান্ত বিষয় নিয়েই মূলত আলোচনা হবে। তো এর আগে আমরা দেখছি যে সিস্টেমটা কি। সিস্টেম মানে হচ্ছে একটা ব্যবস্থা বা একটা গতীয় সিস্টেম, ডায়নামিক সিস্টেম, গতীয় ব্যবস্থা। যে কোনো বস্তু যদি গতিশীল হয়, সেক্ষেত্রে ওই বস্তুকে আলাদাভাবে বলা যাবে এটা একটা গতীয় ব্যবস্থা। ঠিক আছে? আমরা স্থানাঙ্ক ব্যবহার করছি এর আগে। স্থানাঙ্কটা কি? স্থানের অঙ্ক। কোনো বস্তু কোথায় অবস্থিত সেটা নির্ণয় করার জন্য আমরা যে সিস্টেমটা ব্যবহার করছি তার নাম হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক এই ধরনের কিছু সংজ্ঞা আছে আমাদের এই চ্যাপ্টার পড়ার জন্য। সেই সংজ্ঞাগুলো একটু আলাদা ধরনের এখান থেকে। তো এগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে ১ নম্বর সংজ্ঞাগুলো দেখো। ১ নম্বর বিন্যাস স্থান। বিন্যাস স্থান। তাহলে বিন্যাস স্থান মানে হচ্ছে আমাদের, এটাকে বলা হয় কনফিগারেশন স্পেস। কনফিগারেশন স্পেস। তো কনফিগারেশন স্পেসে হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা যদি সার্বিক স্থানাঙ্ক ব্যবস্থা তোমাদের সার্বিক স্থানাঙ্ক ব্যবস্থা পড়িয়েছে কিনা জানি না, এখনো মনে হয় পড়ায়নি। তে সার্বিক স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের একটু জানা দরকার। সার্বিক স্থানাঙ্ক, সার্বিক স্থানাঙ্ক লেখা হয় হচ্ছে তোমার সার্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থা বা সার্বিক স্থানাঙ্ক, এটাকে লেখা হয় হচ্ছে কিউআই দিয়ে। কিউআই দিয়ে, এই কিউআই দিয়ে, এই কিউআই দিয়ে কি করা হয়? একটা এন মাত্রার স্থান নির্দেশ করা হয়। মাত্রা মাত্রা মানে আমরা বোঝাচ্ছি কি, সেটা 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন না 3 ডাইমেনশন। তাহলে কিউআই, তাহলে এটা এন ডাইমেনশন থাকতে পারে। যদি আমরা এইভাবে আঁকাই তাহলে এটা কয় ডাইমেনশন হলো? এক্স ওয়াই জেড, 3 ডাইমেনশন। তাহলে কোন বস্তুর অবস্থান কোথায় এখানে অবস্থান করছে, ধরো কোন বস্তু যদি 3 ডাইমেনশনাল সিস্টেম হয়, তাহলে কিউআই আই মানে কত হবে? তাহলে 3 ডাইমেনশনাল সিস্টেম যেহেতু এটা, তাহলে এর মাত্রা হচ্ছে কত? 3 নাকি? তাহলে এর কিউআই মানে কত হবে? কিউআই মানে 3i। হবে কিউ1, কিউ2, কিউ3। তাহলে স্থানাঙ্ক কয়টা থাকবে এখানে? 3টা। 3টা থাকবে। যদি এরকম হয় যে 3 ডাইমেনশনাল না, ডাইমেনশন অসংখ্য, এন মাত্রার ডাইমেনশন, তাহলে এন মাত্রা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এন মাত্রার সার্বিক স্থানাঙ্ক ব্যবস্থা বা স্থানাঙ্ক ব্যবস্থাটা হবে হচ্ছে কি কিউ আই। q1। এটাকে আমরা বলতে পারবো দ্যাট ইজ কিউ আই মানে কত? কিউ মানে হচ্ছে কিউ1, কিউ2, কিউ3 এইভাবে যাবে, কিউএন পর্যন্ত হবে। বোঝা গেছে কি? তো এই যে সার্বিক স্থানাঙ্ক ব্যবস্থা বা সার্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থা, এই স্থানাঙ্কগুলো নিজে স্থির থেকে পরিবর্তন হতে পারে। বা কোনো একটা গুচ্ছাকারে বস্তুগুলো যখন থাকবে, তখন ওই বস্তুগুলোর একই সাথে যদি আমরা স্থানাঙ্ক নির্ণয় করতে পারি, সেক্ষেত্রে আমরা যে স্থানাঙ্ক ব্যবহার করবো সেটাকে বলা হবে সার্বিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে সার্বিক স্থানাঙ্ক কিউ আই দিয়ে আমরা কি করতে পারি? এন মাত্রার স্থান
এন মাত্রার স্থান নির্দেশ করা যায়? এন মাত্রার স্থান নির্দেশ করা যায়। এই এন মাত্রার স্থান, এই যে এন মাত্রার স্থান আমরা বললাম, এই এন মাত্রার স্থানকে বলা হবে কি স্থান? বিন্যাস স্থান। ঠিক আছে? মানে অনেকগুলো কণা বা অনেকগুলো বস্তু যদি একটা নির্দিষ্ট মাত্রার স্থানে স্থানাঙ্ক নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়, তাহলে সেটাই হবে আমাদের কি? বিন্যাস স্থান। যেরকম গ্রহ নক্ষত্রগুলো, অসংখ্য গ্রহ নক্ষত্র, যদি আমরা একটা স্পেস ধরি, এরকম স্পেস ধরলাম যে এই জায়গার মধ্যে অসংখ্য গ্রহ নক্ষত্র এরকম করে ছড়াই ছিটাই আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে আমরা গ্রহ নক্ষত্রের তো একটা স্থানাঙ্ক জানা দরকার, তাই না? তাহলে আমরা, তাহলে এর একটা মাত্রাও জানা দরকার, যে কত ডাইমেনশন বা কোন স্থানাঙ্ক ব্যবস্থা আমরা ব্যবহার করছি। সেই স্থানটা যদি আমরা এন মাত্রা বলি, এবং এখানে এন মাত্রার যে স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্কগুলো আছে কিউআই, সেটা আমরা নির্ণয় করতে পারবো, এবং এটাকে বলা হবে বিন্যাস স্থান। তাহলে এখানে যে প্রত্যেকটা বিন্দু বা প্রত্যেকটা যে বস্তু ভরগুলোকেই আমরা বিন্দু হিসাবে ট্রিট করছি, প্রত্যেকটা বিন্দু ব্যবস্থার একটা অবস্থান নির্দেশ করে। তাহলে এখানে কি হয়? প্রতিটি বিন্দু ওই সিস্টেম বা ব্যবস্থার কি নির্দেশ করে? অবস্থা নির্দেশ করে। এটা হচ্ছে আমাদের বিন্যাস স্থান। আচ্ছা, ভরবেগ স্থান, আর একটা সংজ্ঞা হচ্ছে ভরবেগ স্থান। ভরবেগ স্থান বা মোমেন্টাম স্পেস। মোমেন্টাম মানে ভরবেগ, স্পেস। ভরবেগ স্থানটা কি? ভরবেগ স্থান হচ্ছে যে সার্বিক স্থানাঙ্ক আমরা ধরছি, এখানে সার্বিক স্থানাঙ্ক কিউআই তে লেখা হয়, আর সার্বিক ভরবেগ, সার্বজনীন ভরবেগ, প্রত্যেকটা ওই যে কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, যে কণাগুলো স্থানাঙ্ক আছে, তাদের ভরবেগ, যেহেতু সিস্টেমটা গতিশীল, ভরবেগ যদি আমরা ভরবেগ পি দিয়ে লিখি, পিআই দিয়ে লিখি, তাহলে পিআই দিয়ে আমরা কি করতে পারি? একটা এন মাত্রার স্থান নির্দেশ করতে পারি। একে বলা হবে ভরবেগ স্থান। ঠিক আছে? তাহলে দেখো, কিউআই দিয়ে এন মাত্রার স্থান যখন আমরা নির্দেশ করলাম, তখন বলা হবে কি? বিন্যাস স্থান। আর ওই সিস্টেমগুলোর ভরবেগ, সার্বিক ভরবেগ পিআই দিয়ে আমরা যদি ওই এন মাত্রার স্থানকে নির্দেশ করি, তাহলে সেই ক্ষেত্রে একে বলা হবে কি স্থান? ভরবেগ স্থান। এখন এখানে প্রত্যেকটা বিন্দু ওই ব্যবস্থার গতিশীল অবস্থা নির্দেশ করে। তাহলে ব্যবস্থার কি নির্দেশ করে? ওই প্রত্যেকটা বিন্দু, তাহলে প্রতিটি বিন্দু কি নির্দেশ করে? ব্যবস্থার গতিশীল অবস্থা নির্দেশ করে, কারণ ভরবেগ গতিশীল অবস্থা নির্দেশ করে। ঠিক আছে? আচ্ছা, দশা স্থান। দশা স্থান বা ফেজ স্পেস। দশা মানে কি? অবস্থা। তাহলে ফেজ স্পেস বলা হচ্ছে দশা স্থান। এই দশা স্থানের সংজ্ঞাটা কি? তাহলে কিউআই, কিউআই দিয়ে আমরা কি নির্দেশ করলাম? কিউআই দিয়ে নির্দেশ করা হলো হচ্ছে তোমার এন মাত্রার স্থান নির্দেশ করা হয়। আবার পিআই বা ভরবেগ স্থান দিয়ে, এটা দিয়েও এন মাত্রার স্থান নির্দেশ করা হয়। তাহলে একই সাথে যদি আমরা ওই ভরবেগ সিস্টেমের সার্বিক অবস্থা মানে বিন্যাস স্থান এবং ভরবেগ স্থান যদি নির্ণয় করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কয়টা মাত্রা লাগবে এখানে? কিউ এর জন্য এন মাত্রা, পি এর জন্য এন মাত্রা, দ্যাট ইজ স্থানাঙ্কের জন্য আমাদের এন মাত্রা নির্দেশ করা হয়, ভরবেগের জন্য এন মাত্রা। তাহলে দুইটাই যদি একসাথে আমরা একই একাধারে দুইটা বস্তুই যদি আমরা দুইটা অবস্থায় যদি পরিমাপ করতে চাই,
তাহলে সেক্ষেত্রে আমাদের মাত্রা হয়ে যাবে n প্লাস n, মানে 2n মাত্রা। ঠিক আছে, তাহলে 2n মাত্রার অবস্থান এবং ভরবেগ নির্দেশ করে হচ্ছে এই দশা স্থান। অবস্থান ও ভরবেগ নির্দেশ করে হচ্ছে এই দশা স্থান। এজন্য এরূপ 2n মাত্রার স্থানাঙ্কে বলা স্থানকে 2n মাত্রার স্থানকে বলা হয় হচ্ছে কি স্থান? দশা স্থান। বোঝা গেছে কি? আচ্ছা, লেজেন্ডার রূপান্তর। লেজেন্ডার রূপান্তর লেজেন্ডার ট্রান্সফরমেশন, রূপান্তর। লেজেন্ডার রূপান্তর কাকে বলা হয়? লেজেন্ডার রূপান্তর হচ্ছে এটা এমন একটা রূপান্তর পদ্ধতি, মানে স্থানাঙ্কগুলোকে রূপান্তর করার যে পদ্ধতি, সেই একটা পদ্ধতি। এটা এমন একটা পদ্ধতি যার সাহায্যে চলরাশির পরিবর্তন করে, চলরাশির পরিবর্তন, ওই সিস্টেমের চলরাশির পরিবর্তন করে করে একটা আপেক্ষককে, একটা ফাংশনকে, ধরো এফ একটা ফাংশন আছে, একটা ফাংশনকে জি আর একটা ফাংশনে রূপান্তর করা যাবে। তাহলে এটা রূপান্তর। কার ভিতরে রূপান্তর? চলরাশির গুলোর রূপান্তর। তাহলে কি করা যাবে? এই একটা এমন পদ্ধতি রূপান্তর, যে পদ্ধতির মাধ্যমে চলরাশির পরিবর্তন করে একটা ফাংশনকে অন্য ফাংশনে কি করা যাবে? রূপান্তর করা যাবে, বা একটা আপেক্ষক অন্য আপেক্ষকে রূপান্তর করা যাবে। তাহলে এখানে আমাদের চলরাশির পরিবর্তন, এই রূপান্তরের মাধ্যমে চলরাশির পরিবর্তন করে আমরা একটা ফাংশনকে অন্য ফাংশনে রূপান্তর করতে পারবো। বুঝছো? আচ্ছা, তারপরে অগ্রাহ্য স্থানাঙ্ক। অগ্রাহ্য স্থানাঙ্ক বা প্রত্যাখ্যাত স্থানাঙ্ক বলা হয়, বা প্রত্যাখ্যাত স্থানাঙ্ক বা ইগনোরেবল কোঅর্ডিনেট বলা হয়। অগ্রাহ্য স্থানাঙ্ক বা প্রত্যাখ্যাত স্থানাঙ্কটা কি? যে আমরা কোন স্থানাঙ্ক যখন চক্রবদ্ধ হয় বা সাইক্লিক হয়, তখন নতুন রূপান্তরের সংখ্যা 2 কমে যায়। তাহলে কোন স্থানাঙ্ক চক্রবদ্ধ হলে, কোন স্থানাঙ্ক যদি সাইক্লিক হয় বা চক্রবদ্ধ হয় বা সাইক্লিক হয়, তাহলে সেই ক্ষেত্রে হলে তোমার কি হয়? তাহলে সেই ক্ষেত্রে নতুন রূপান্তর, একটা রূপান্তর যদি আমরা করি, তাহলে নতুন রূপান্তরের চলক সংখ্যা কত কমে যায়? চলক সংখ্যা 2 কমে যায়। তাহলে চলক সংখ্যা সংখ্যা 2 কমে যায়। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন সমস্যা নিয়ে আলোচনা করব? কারণ আমাদের সমস্যা আছে হচ্ছে ভরবেগ স্থান আর দশা স্থান নিয়ে আমরা কাজ করব। এখানে এর ভিতরে ভরবেগ স্থান আছে, দশা স্থান, মানে দুইটা আছে, ভরবেগ আর হচ্ছে স্থানাঙ্ক, মানে ভরবেগ স্থান আছে আর বিন্যাস স্থান আছে। তাহলে এর মাত্রা কত আছে? 2n। তাহলে আমরা কাজ করছি 2n মাত্রা নিয়ে। কিন্তু আমরা যখন সাইক্লিক বা অগ্রাহ্য স্থানাঙ্ক করব, তখন সেই ক্ষেত্রে আমাদের মাত্রার সংখ্যা 2n, যেহেতু 2 সংখ্যা কমে যাবে 2n থেকে, তাহলে আমাদের মাত্রাটা কত পাওয়া যাবে? 2n - 2 সংখ্যক
সংখ্যক তোমার চলকের সমস্যা, তাই না? 2n সংখ্যক নিয়ে আমরা কাজ করব, 2n মাত্রা নিয়ে। তার ভিতর যদি চক্রবদ্ধ হয় বা সাইক্লিক বা অগ্রাহ্য প্রত্যাখ্যাত স্থানাঙ্ক হয়, তাহলে দুই সংখ্যা কমে যাবে। তার মানে 2n-2 সংখ্যক ফেজ স্পেস নিয়ে আমরা কাজ করব। সেই ক্ষেত্রে আমাদের কিউএন যে স্থানাঙ্কগুলো আছে, কিউ আর পি, তাহলে কিউ স্থানাঙ্কগুলো অগ্রাহ্য করেই আমরা সমস্যার সমাধানগুলো করতে পারবো। তাহলে এই জন্য এদেরকে বলা হচ্ছে অগ্রাহ্য বা প্রত্যাখ্যাত স্থানাঙ্ক ব্যবস্থা। এরপরে কারো ক্লাস আছে নাকি? জি স্যার আছে। কোন স্যার? মামুন স্যারের ক্লাস। সময় হয়ে গেছে মনে হয় না? জি স্যার হয়ে গেছে। তো ঠিক আছে, শোনো, এই যেগুলো আমি পড়ালাম এগুলো ক্লাসিক্যাল মেকানিক্স এর খুব বেশি বই বাজারে নাই, 2-4টা বই আছে। তবে আমি 5 মিনিট পরে ঢুকতেছি, শামসুল আলম। ও স্যার, আমি আমি 5 মিনিট পরে জি ঢুকি স্যার, জি ছেলেদের স্যার, বলে এই দাও। আমার হয়ে গেছে, আমি আচ্ছা, আরেকটু আলাপ করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ আমি 5 মিনিট পরে জি ঢুকতেছি। স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, হয়ে গেছে। এখন আমি যে বই ব্যবহার করব, বাজারে বাংলা বই 2-1টা আছে, বেশি নাই। তো তোমাদের যে সিলেবাস অনুযায়ী যে বইটা লেখা আছে সেটা হচ্ছে তোমার মুকসেদ আলী স্যারের বই। তাহলে আমাদের চিরায়ত বলবিদ্যার যে মুকসেদ আলী স্যারের বইটা আছে, এস এম মুকসেদ আলী স্যারের বইটা, এটা কিনে নিবা বা বাজার থেকে বা যেখান থেকে পারো সংগ্রহ করবা, এস এম মুকসেদ আলী স্যার। ঠিক মুকসেদ আছে আলী, স্যার। এখান থেকেই দেখবা যে যত ধরনের কোশ্চেন টোশ্চেন এখান থেকেই হয়, এবং এখানেই খুব শর্টকাটে খুব সুন্দরভাবে লেখা আছে। তাছাড়া অন্যান্য যে বইগুলো আছে, অন্য সাইদুজ্জামানের একটা আছে, বইটা পড়ে মজা পাবা না, তোমার মাঝে মাঝে একটু গ্যাপ গুপ আছে। আর ইংরেজি ভার্সনের কিছু বই আছে, ওগুলো তো আরো একটু জটিল টাইপের। তোমরা কোনো কথা নাই, এস এম মুকসেদ আলী স্যারের বইটা কিনে ফেলবা, বুঝছো? বা এটা সংগ্রহ করবা। এটা দেখেই আমরা মূলত এই চ্যাপ্টারটা, ঠিক আছে? তে আজকে যেগুলো পড়ালাম সেগুলো একটু আলাদা ধরনের। হ্যাঁ, এগুলো আমরা আসলে এর আগে কখনো পরিচিত হই নাই। তারপরেও বইটা দেখবা, দেখে ওখানে যে ব্যাখ্যা সহ আছে একটু বোঝার চেষ্টা করবা। ঠিক আছে? এই সংজ্ঞাগুলো, এই সংজ্ঞাগুলো বেশ ভালোভাবে জানতে হবে এই চ্যাপ্টারটা পড়তে হলো। তো ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্তি টানছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, সাবধানে থাকো। আল্লাহ আমাদেরকে এই করোনা মহামারী থেকে অচিরেই রক্ষা করুন, এই দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।